নমস্কার, হাল্লা বলের health.com অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকের health.com অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন এজিএমসির সহকারী অধ্যাপক, প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরিশ দেববর্মন। সৌরিশবাবু, আপনাকে হাল্লা বলে অনেক স্বাগত জানাই। আজকের আলোচনায় নমস্কার। আজকের আলোচনায় আমাদের দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবেন। বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে বর্তমান সময়ের যে একটা গুরুতর সমস্যা, যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, এই বিষয়টা কি বাড়ছে, এবং যদি বেড়ে থাকে তাহলে এটা কেন বাড়ছে? দেখুন, ইনফার্টিলিটি শব্দটা বেশ কনফিউজিং। কারণ বলছি কেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুব মাইনর কারণেই প্রেগনেন্সি আসছে না। সাধারণ একটু টুকটাক ট্রিটমেন্ট করলেই দেখা যাচ্ছে প্রেগনেন্সি এসে পড়ছে। সুতরাং বর্তমান সময়ে ইনফার্টিলিটি না বলে আমরা চিকিৎসকরা বলি সাবফার্টিলিটি, মানে ইনফার্টাইল না, ওরা কাপল ইজ নট ইনফার্টাইল, কিন্তু সাধারণ কিছু অজ্ঞানতার জন্য বা কিছু একটা সাধারণ একটা জিনিসের জন্য, অসুবিধার জন্য বা ডিজিজের জন্য ওদের প্রেগনেন্ট হচ্ছে না। হ্যাঁ, বর্তমান সময়ে ইনফার্টিলিটি বেড়ে যায়নি বলতে আমরা বলতে পারি যে হ্যাঁ, অনেক সামাজিক কারণ আছে এর পিছনে। যেমন মেয়েরা আজকাল একটু দেরি করে বিয়ে করছে, অথবা ছেলেরাও ধরুন দেরি করে বিয়ে হচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েরা দেরি করেতে বিয়ে করার ফলে ওদের যে প্রেগনেন্সি হওয়ার যে ক্ষমতাটা সেটা কমে যাচ্ছে। সাধারণত দেখা যায় মেয়েদের 18 থেকে 25 বছরের মধ্যে হাই এবং বেস্ট পিরিয়ড টু গেট প্রেগনেন্ট। এই সময়ে যদি প্রেগনেন্ট হয়ে তো রিস্কও কম এবং ইনফার্টিলিটির চান্সও কমে যায়। সুতরাং এটা একটা বিরাট সামাজিক কারণ। এছাড়াও বিভিন্ন রকম স্ট্রেসফুল লাইফ আছে আমাদের, এটাও দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটিতে কারণগুলোর মধ্যে বর্তমান সময়ে যোগদান করছে। আমরা যদি ইনফার্টিলিটিটাকে দেখি, এটার দুটি কারণ আছে মেইন। একটি হচ্ছে মেল ফ্যাক্টর, মানে পুরুষের কারণে, আরেকটি হচ্ছে ফিমেল ফ্যাক্টর, মানে মহিলাদের যে কারণে। আর তৃতীয় আরেকটি ফ্যাক্টর যেটি হচ্ছে আনএক্সপ্লেইন, মানে মেলের কোনো কারণ নেই, ফিমেলের মধ্যে কোনো কারণ নেই, কিন্তু হচ্ছে না প্রেগনেন্সি। তো সেটা হচ্ছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি আমরা যদি জানতে চাই কি কেন মেলের ফ্যাক্টর কি কারণে হচ্ছে না, তো সবার প্রথম সাধারণ একটা টেস্ট আমরা খুবই করি, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। এটা মানে বেসিক ইনভেস্টিগেশন ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে। যদি সিমেন অ্যানালাইসিস নর্মাল থাকে তাহলে দেখতে হবে আমার ফিমেলের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে। ফিমেলের অনেক রকম আছে, আবার ইউটারাসে কোনো প্রবলেম আছে কিনা, ওভারিতে মানে ডিম্বাশয়ে কোনো প্রবলেম আছে কিনা, এছাড়া টিউব আছে, ফ্যালোপিয়ান টিউব, যে দুদিকে টিউব থাকে ইউটারাসে, এটার মধ্যে অ্যাকচুয়ালি প্রেগনেন্সিটা হয়, সেটার মধ্যে কোনো রকম ব্লকেজ আছে কিনা, এগুলি আমাদের বেসিক ইনভেস্টিগেশন করতে হয়। করলে একটা না একটা কারণ ধরা যায়, এবং এই কারণগুলি অনেক ক্ষেত্রেই খুব ইজিলি সলভ করা যায়। সুতরাং বলতে গেলে কিছুটা অজ্ঞানতার জন্য আমাদের মধ্যে একটা ভয়ভীতি, মানে সমাজের মধ্যে একটা ভয়ভীতি আছে যে প্রেগনেন্সি হচ্ছে না, ইনফার্টিলিটি হচ্ছে, কেন হচ্ছে। তো আমার মনে হয় চিকিৎসকের পরামর্শ নিলে ব্যাপারটা অনেকটা স্ট্রেস ফ্রি হয়ে যাবে কাপল, এবং তাদের এই বন্ধ্যাত্ব, যাকে আমরা বন্ধ্যাত্ব বলছি, আদৌ কি বন্ধ্যাত্ব কিনা সেটা বোঝা যাবে আর কি। আচ্ছা, যদি কোনো কাপলের ন্যাচারাল প্রেগনেন্সি আসলো না, তাহলে আপনারা কি কি স্টেপ নিতে পারেন, এবং আমাদের রাজ্যে কি কি ব্যবস্থা রয়েছে ট্রিটমেন্টের? দেখুন, যখন একটা আমরা যদি কোনো ফর দ্য টাইমিং আমি বলছি, যদি কোনো কাপলকে আমরা ইনফার্টাইল বলি বা বন্ধ্যাত্বের কারণে মানে অসুবিধা হচ্ছে ওরা, তো প্রথমেই ওদের তো বেসিক টেস্ট করতে হবে। যে হাসপাতাল, আগরতলার জিবি পন্থ জিবি হসপিটালে বা আইজিএম হসপিটাল, এই দুটো মেইন সরকারি হাসপাতাল, এছাড়া ত্রিপুরা মেডিকেল কলেজ আছে, বা যেখানেই রোগীরা মানে ওরা মানে কমফোর্টেবল, সেখানে গিয়ে ওরা বেসিক যে টেস্টগুলো আছে গাইনোকোলজিস্টকে দেখিয়ে বেসিক টেস্টগুলো করে নিতে। একটু আগে আমি ডিসকাস করলাম যে মেলের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস করতে হবে,
আর ফিমেল ফ্যাক্টরে আমাদের কিছু করতে হবে, যেমন সোনোগ্রাফি একটা করতে হবে বেসিক। তারপরে আমাদের দেখতে হবে যে ডিম্বাশয় থেকে ডিম মানে যেটা ওভাম এটা তৈরি হচ্ছে কিনা। আর টিউবের আমরা যাচাই করে নিতে হবে টিউবটা পেটেন্ট আছে কিনা, মানে টিউবটা খোলা আছে কিনা। টিউবটা যদি বন্ধ থাকে, ডিম্বাশয় থেকে যদি ডিম্বাণুও তৈরি হয়, এই টিউব দিয়েই তো ডিম্বাণুটা পাস হবে, ইউটারাসের ভিতরে আসবে। সেটা যদি ব্লক থাকে টিউবটা, ডিম্বাণুটা আসতে পারবে না। সুতরাং আমাদের টিউবটা খোলা আছে কিনা, পেটেন্ট আছে কিনা, সেটার জন্য একটা স্মল প্রসিজিওর করা হয়, বা এক্সরে বলা যায় এটাকে বলে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি। এই হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করলে আমরা অনেকটাই শিওর হয়ে যাব যে টিউবটা পেটেন্ট আছে না ব্লক আছে। এখন পরবর্তী সময়ে দেখা যায় যে যদি টিউবটা ব্লক থাকে, তো টিউবটা ব্লক খোলারও ব্যবস্থা আছে। যেমন এটাকে আজকালকার যেটা প্রসিজিওর, এটাকে নাম বলে হিস্টেরোস্কোপিক টিউবাল রিকানালাইজেশন। মানে এটা খুবই মাইনর অপারেশনের মতোই, মানে ইউটারাসের যে সার্ভিক্স বলে, যেটা মানে ইউটারাসের যেটা ওপেনিং আছে, সেই ওপেনিংটা পেটে কোনো ছিদ্র না করে, কোনো দিক দিয়ে না কেটে টেটে, ইউটারাসের নর্মাল ওপেনিং দিয়ে আমরা একটা ফ্লেক্সিবল টিউব ঢুকিয়ে দুদিকে আমরা খুলে দিতে পারি। ইউটারাইন মানে ফ্যালোপিয়ান টিউবটা খুলে দিতে পারি। খুলে দিলে তারপরে ন্যাচারাল প্রেগনেন্সির আমরা চেষ্টা করতে বলতে পারি কাপলকে। আরেকটা কমন কজ যেটা ইনফার্টিলিটির দেখছি আমরা আজকাল, এটাকে বলে পিসিওডি। খুব কমন, অনেকেই আজকাল জানেন পিসিওডি সম্পর্কে, অনেকেই আমার কাছে আসেন এবং অনেক ডাক্তারের কাছে যান। পিসিওডি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পিসিওডিটাকে বর্তমান সময়ে আমি বলবো এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। মানে আমাদের পারিপার্শ্বিক কারণে লাইফস্টাইল ডিসঅর্ডার, যেমন ডায়াবেটিসও যেটা, এটাকেও আমরা লাইফস্টাইল ডিসঅর্ডার বলি। তো পিসিওডি যখন থাকে সেখানে কি হয়, মেইনলি যে ডিম্বাণু তৈরি হয় না। ডিম্বাণু না তৈরি হলে সেখানে প্রেগনেন্সি হওয়ার চান্সই নেই। তো এখন পিসিওডি যদি কোনো মেয়ের থাকে, সেখানেও আমরা পিসিওডির এই ট্রিটমেন্ট করে ডিম্বাণু, সঠিক ডিম্বাণু তৈরি করার ওষুধ দিতে পারি। এবং দেখা যাচ্ছে খুবই অনেক ইজিলি পিসিওডিকে ট্রিট করার পর দেখা যাচ্ছে প্রেগনেন্সি এসে পড়ছে। তো সুতরাং এগুলো বেসিক আমরা দেখছি। এরপরে যদি আমি একটা বিষয় বলতে চাইছিলাম যে একটা পপুলার ট্রিটমেন্ট এখন আমরা নাম শুনি আইভিএফ। এই আইভিএফটা ত্রিপুরাতে কতটুকু সহজলভ্য এবং এই ট্রিটমেন্ট প্রসেসটা সম্পর্কে আপনি যদি আমাদের দর্শকদের কিছু বলেন। হ্যাঁ, এখন আমি যেটা বললাম, আইভিএফটা হচ্ছে যখন বন্ধ্যত্ব চিকিৎসার শেষ ধাপ, সব কিছু আমরা করলাম, তারপরে প্রেগনেন্সি আসলো না, তখন গিয়ে আমরা আইভিএফ করি। এটার ফুল ফর্ম হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। মানে একটা টেস্ট টিউবের মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণুর একটা রিয়াকশন করানো হয়, তারপরে ওখানে ভ্রূণ বা এমব্রায়োটা সেই টেস্ট টিউবে তৈরি হয়। সেই ভ্রূণ বা এমব্রায়োকে আমরা ট্রান্সফার করি ইউটারাসের ভেতরে, এবং সেটা আমরা বিভিন্ন রকমের মানে এমন ওষুধপত্র বা ইনজেকশন দিই যাতে ন্যাচারালি এটা মিমিক করে কন্ডিশনটা, এবং ভ্রূণটা সেখানে আস্তে আস্তে মাতৃ জঠরে বা আমরা যেটাকে বলি ইউটারাসের ভিতরে প্রতিস্থাপন হয়। এটা হচ্ছে সরল ভাষায় মানে টেস্ট টিউব বেবি বা আপনারা যেটা বলছেন আইভিএফ। আইভিএফ খুব কস্টলি অ্যাফেয়ার, এবং সেটা করা যায় লাস্ট রিসর্ট হিসেবে। যখন কোন ক্ষেত্রে করা যায়, ধরুন সিমেন অ্যানালাইসিস করেছেন, হাজব্যান্ডের শুক্রাণুর পরীক্ষা করেছেন, এখানে একটাও শুক্রাণু নেই, বা শুক্রাণু হয়তো একটা দুটো আছে কিন্তু ভালো কোয়ালিটির নেই, সেই সব ক্ষেত্রে আইভিএফই যেতে হবে আমাদের। এখানে যখন শুক্রাণু একটাও যদি শুক্রাণু থাকে, এটা বলে আমাদের মেডিকেল সায়েন্সে একটাও যদি শুক্রাণু থাকে, সেটা দিয়েও কিন্তু প্রেগনেন্সি করা যায় টেস্ট টিউবে। তো একটা শুক্রাণু, অনেক সময় কি হয়, শুক্রাণু হয়তো সিমেন অ্যানালাইসিসে পাওয়া যায় না, কিন্তু আমরা যখন অন্ডকোষে, পুরুষদের অন্ডকোষ থেকে আমরা অ্যাসপিরেট করি, তখন শুক্রাণু একটা দুটো বেরিয়ে আসে। সেই শুক্রাণুটাকে আমরা ডাইরেক্টলি ওভামে বা ডিম্বাণুতে আমরা ইনজেক্ট করি। এটাও একটা প্রসিজার, এটার নাম হচ্ছে ইক্সি। এটাকে বলে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটা দিয়েও
প্রেগনেন্সি করা যায়। এটাও আইভিএফেরই একটা পার্ট। আমাদের রাজ্যে এখনো সেই রকম সেট আপ ডেভেলপ হয়ে ওঠেনি, কারণ আইভিএফ করতে গেলে শুধু ডাক্তারের প্রয়োজন না, আইভিএফ করতে গেলে একটা সম্পূর্ণ ডেডিকেটেড একটা হসপিটাল লাগবে, স্টাফ লাগবে, ট্রেন্ড নার্স লাগবে, সঙ্গে 24 ঘন্টা ফ্যাসিলিটি এবং ওষুধপত্র যোগান থাকতে হবে। এছাড়া আমাদের আইভিএফ ল্যাব থাকতে হবে, ট্রেন্ড এমব্রায়োলজিস্ট থাকতে হবে। এগুলো কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমাদের দেখতে হবে, যেটা এখনো আমার জানা মতে আমাদের রাজ্যে এখনো সেই রকম পরিকাঠামো গড়ে ওঠেনি। কিছু কিছু প্রাইভেটলি শুনেছি গড়ে উঠছে, কিন্তু আমার সেটা সম্পর্কে খুব জ্ঞান নেই এই ব্যাপারে। জিবি হসপিটালে আইভিএফ এর আগের স্টেজ যেটা, সেটাকে বলে আইইউআই, ইন্ট্রা ইউটারাইন ইনসেমিনেশন। এটাকে কি করে, এটাকে হাজব্যান্ডের সিমেন্টটা নিয়ে এটাকে প্রিপারেশন করে আমরা ডাইরেক্টলি ইউটারাসের ভিতর ইনজেক্ট করে দিচ্ছি। এবং কোন দিন ইনজেক্ট করছি, যেদিন আমরা পরীক্ষা করে সোনোগ্রাফি করে এবং সব টেস্ট করে জানতে পারি একটা ডেট। এই ফ্যাসিলিটিটা জিবি হাসপাতালে রয়েছে? হ্যাঁ, এটা আমরা করি জিবি হাসপাতালে। এটার নাম হচ্ছে আইইউআই, অনেকে হয়তো জানেন না এই বিষয়টা যে জিবি হাসপাতালে ইন্ট্রা ইউটারাইন ইনসেমিনেশন। তো এখানে আমাদের অনেক সাকসেস স্টোরিও আছে জিবি হসপিটালে, যারা অনেক দিন ধরে বন্ধ্যাত্বের কারণে ভুগছিলেন। এখানে আমরা জিবি হসপিটালের হিস্টোস্কোপিক টিউবাল রিকানালাইজেশনও করি, ল্যাপ্রোস্কোপিকও করি। এগুলো করে আমরা আইইউআই করেছি এবং অনেক সাকসেসফুল কেস আছে জিবি হসপিটালে। আর আইভিএফ মনে হয় ভবিষ্যতে জিবি হসপিটালে আইভিএফ ল্যাব খোলার একটা প্রক্রিয়া চলছে, হয়তো ভবিষ্যতে আমরা পেয়েও যেতে পারি। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রসঙ্গে আসছি যে অনেক মেয়ে পিরিয়ড হওয়ার সময় বা মাসিক হওয়ার সময় তাদের পেইন হয়। এই পেইনটা কেন হয় এবং এর থেকে প্রতিকারের যদি কোনো টিপস আপনি আমাদের স্পেশালি টিনেজার মেয়েদের যদি বলেন। হ্যাঁ, এটাও একটা খুব কমন গাইনোকোলজিক্যাল প্রবলেম মেয়েদের, বিশেষত অ্যাডোলেসেন্ট বা কিশোরী অবস্থায় মেয়েদের যখন প্রথম ওদের পিরিয়ড হওয়া শুরু হয়, তখন প্রায় অনেক মারা বা গার্জিয়ানরা আসে, মেয়েদের খুব ব্যথা হয় এই নিয়ে। এটাকে বলি আমরা ডিসমেনোরিয়া, মানে আমাদের মেডিকেল টার্মসে। তো এই যে ডিসমেনোরিয়াটা, এটা দুটো টাইপস আছে। একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়াতে এখানে আমরা কোনো কারণ খুঁজে পাই না, কিন্তু মেয়েটার খুব ব্যথা ট্যাথা হয় পিরিয়ড হলে পরে। আর সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে দেখা যাচ্ছে মানে একসময় খুব নর্মালি সব পিরিয়ড হতো, ব্যথাও হতো না, কিন্তু পরবর্তী সময় ধরুন প্রেগনেন্সি হওয়ার পরে বা অন্য কোনো অ্যাবর্শন হওয়ার পরে পেশেন্ট হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সবার আগে এডুকেশন দিতে হবে সমাজে, যে এটা খুব খারাপ কোনো রোগ নয়, অনেকেরই হয়, সারা পৃথিবীতেই হচ্ছে। এটার জন্য ট্রিটমেন্ট আছে, এটার জন্য কিছু ভিটামিনস আছে, মিনারেলস আছে, এইগুলো খেলে পরে এবং এরকম কিছু মেন্টালি সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট আমরা যদি ওদের সাপোর্ট দেই, তো আস্তে আস্তে দেখা যাচ্ছে ওরা এই ব্যথা বা এই যে সিমটম আস্তে আস্তে উতরে যাবে। এবং খুব কমনলি দেখা গেছে প্রেগনেন্সির পরে এই ব্যথাটা আর হয় না। যেই মেয়ের নাকি সবসময়ই ব্যথা হতো, একবার প্রেগনেন্সি হয়ে গেলে পরে ওরা জীবনে এই ব্যথাটা হয় না, দেখা গেছে। খুব কমন এই ব্যাপারটা। আচ্ছা, এবার আমরা পিরিয়ডের কথা বললাম, কিন্তু মহিলাদের যখন পিরিয়ড বন্ধ হয়, এই পরিস্থিতিতে মহিলাদের কিরকম সাপোর্টের দরকার, কিরকম মেন্টাল সাপোর্টের দরকার, আপনি যদি এই বিষয়টা একটু। হ্যাঁ, এখন দুটো বিষয় আছে এখানে। একটা হচ্ছে পেরিমেনোপজ, মানে বন্ধ হবার আগে একটা পিরিয়ড থাকে, সময় থাকে, ধরুন এটা 45 বছর থেকে, সাধারণত আমাদের দেশে 50 থেকে 52 বছরের মধ্যে আমরা এক্সপেক্ট করি যে একজন মহিলা তার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, মেনোপজ হয়ে যাবে। কিন্তু এর আগে পেরিমেনোপজ, মানে টোটালি বন্ধ হয়ে যাওয়ার আগে একটা সময় থাকে, এটা হলো পেরিমেনোপজ। এখানে মেয়েদের যেটা মূল সমস্যা হয় সেটা হচ্ছে ধরুন খুব পিরিয়ড হলে খুব বেশি ব্লিডিং হতে পারে। তো ব্লিডিং যদি হয় তো অবশ্যই স্বাস্থ্যের ক্ষতি, ওর কাজের ক্ষতি, ওর মানসিকভাবেও দুর্বল হয়ে যেতে পারে। সেই সময়ে যদি বেশি ব্লিডিং হয়, সেটা অবশ্যই গাইনোকোলজিস্টের সঙ্গে দেখা করা উচিত, কি কারণে হচ্ছে।
এবং খুব সাধারণ ট্রিটমেন্টই হয়, এর কোনো অপারেশনও লাগে না, বেশিরভাগ ক্ষেত্রে কিছুই লাগে না, সাধারণ ওষুধে এবং সামান্য ট্রিটমেন্টই ঠিক হয়ে যায়। মেনোপজ হয়ে গেলে একবার তখন মহিলাদের অনেক কিছু সিমটম হতে পারে। বিশেষত আমাদের বলবো আমাদের ভারতবর্ষে এই ব্যাপারে মহিলারা অনেকটা বেঁচে গেছে। কারণ কি, আমাদের দেশে মহিলাদের যেরকম সামাজিক পরিস্থিতি আমি বলবো পজিটিভ, কেননা বিদেশে ওইখানকার ফরেন বা অ্যাব্রড বা ওয়েস্টার্ন যে সিভিলাইজেশন, ওইখানকার মহিলাদের ওরা একটু কি বলবো, মানে আরও বেশি কাজ করতে চায়, আরও বেশি কর্মক্ষম থাকতে চায়, আরও বেশি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে চায়। তো ওদের কাছে মেনোপজটা একটা বিশাল প্রবলেম। সেই তুলনায় আমাদের দেশে মহিলাদের মেনোপজ নিয়ে অতটা মাথা ব্যথা নেই। খুব কম মহিলাদেরই হয় যাদের হঠাৎ করে গরম লেগে যেতে পারে, হট ফ্ল্যাশেস হয়, স্লিপ ডিস্টারবেন্সেস হতে পারে, এবং হাড্ডি দুর্বল হয়। এগুলো কিন্তু মেনোপজের কিছু সিমটমস। সবচেয়ে কমন সিমটমস, অনেক মহিলার হঠাৎ বলবে রাত্রে ঘুম হচ্ছে না, শরীর সবসময় জ্বালাপোড়া করছে, এবং মাথা দিয়ে যেমন গরম ধোঁয়া বেরোচ্ছে, এইগুলো এসে আমাদের কাছে রেগুলার কমপ্লেন করে ওরা। তো এখানে মেইনলি হচ্ছে কি, যে এই হরমোন ইস্ট্রোজেন যেটা মেনোপোজে আগে অবধি সাপ্লাই দিচ্ছিল ওভারি থেকে, সেটা অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই ইস্ট্রোজেনই কিন্তু মহিলাদের মহিলা করে রাখার পিছনে কারণ, হরমোনটা। এই ইস্ট্রোজেন সাপোর্টটা যদি আমরা দিতে পারি, এবং পারিবারিক সাপোর্ট আমরা যদি দিতে পারি, সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে পারি, এই মহিলা সহজেই এটার থেকে উঠে আসতে পারবে, এই কষ্ট থেকে। আচ্ছা, মহিলারা অনেক সময় কি করে, গর্ভনিরোধক ওষুধ ব্যবহার করে, মেডিসিন ব্যবহার করে, বিভিন্ন পিলস তারা ব্যবহার করে থাকে। এর কোনো কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? হ্যাঁ, গর্ভনিরোধক ওষুধ আমি মনে করি এটা অ্যাকচুয়ালি মহিলাদের জন্য ভালোই। কেননা দেখা গেছে অনেক ক্ষেত্রেই গর্ভনিরোধক পিল নিলে ব্রেস্ট ক্যান্সার অথবা জরায়ুর ক্যান্সার থেকে মহিলারা কিন্তু বেঁচে যায়। আচ্ছা, ঠিক আছে, ওভারিয়ান ক্যান্সার থেকে বেঁচে যায়। আচ্ছা, এখন আমাদের যে পেশেন্টগুলো আসছে, আমরা কয়েকটা ক্যাটাগরিতে পেশেন্টগুলোকে ডিভাইড করি, যে এই ক্যাটাগরি 1, 2, 3, 4। এখানে ক্যাটাগরি 1 হচ্ছে সেফেস্ট, ওর কোনো রিস্ক ফ্যাক্টর নেই যদি আমরা কোনো গর্ভনিরোধক ওষুধ ওদের ব্যবহার করতে অ্যাডভাইস দিই। আর ক্যাটাগরি 4 হাই রিস্ক, এটা এই ক্যাটাগরি পেশেন্টকে যদি আমরা দিই, তো এটা অবশ্যই পেশেন্টের ক্ষেত্রে মানে পেশেন্টের স্বাস্থ্যকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। এখন আমি এক্সাম্পল দিচ্ছি, ক্যাটাগরি 1 পেশেন্ট কারা। ক্যাটাগরি 1 পেশেন্ট হচ্ছে সেই পেশেন্ট যার বয়স 40-এর নিচে, 35-এর নিচে, যার কোনো ব্যাড হ্যাবিটস, মানে স্মোকিং করেন না, ডায়াবেটিস নেই, হাইপারটেনশন, ব্লাড প্রেশার বেশি নেই, তাছাড়া ওর কোনো ক্যান্সার নেই, কোনো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নেই, ফ্যামিলি লাইফ কমপ্লিট করেছে। তো এরকম নর্মাল ছিমছাম পেশেন্ট হচ্ছে ক্যাটাগরি 1 পেশেন্ট। ক্যাটাগরি 4 পেশেন্টকে, ক্যাটাগরি 4 পেশেন্ট যার ডায়াবেটিস আছে, যার লিভারের কোনো প্রবলেম আছে, যার ব্লাড প্রেশার বেশি আছে, যে স্মোকিং করে, যার বয়স 35-এর উপরে, এবং যার মানে ফ্যামিলি হিস্ট্রি আছে স্ট্রোক হওয়ার, তারপরে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে আমরা যেটাকে সাধারণ ভাষায় বলে হার্ট অ্যাটাক, এইসব মহিলারা হচ্ছে মানে হাই রিস্ক ক্যাটাগরি। এইসব পেশেন্টটা আমরা দিতে পারি না। দিলেও আমরা অনেক ভেবেচিন্তে, অনেক রকমের আছে, তো কোনটা ওর পক্ষে সেফ হবে সেটা আমরা দেখে নিতে হবে। তো সুতরাং এটাতে ভয় পাওয়ার কিছু নেই। মোস্টলি এটাকে আমরা কি বলি, ট্রায়াল অ্যান্ড এরর। অনেক সময় এখন বাজারে অনেক রকম প্রিপারেশন আছে, এই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা যে আমরা পিল যেটাকে বলি আর কি। তো কোনো মহিলার ক্ষেত্রে হয়তো এই পিলটা স্যুট করে, আবার কোনো মহিলার ক্ষেত্রে সেম ক্যাটাগরি 1-এর পেশেন্টের বলছি আমি, কোনো ক্যাটাগরি 1 পেশেন্টের মহিলার ক্ষেত্রে এই পিলটা স্যুট করলো, কিন্তু ক্যাটাগরি 1-এর আরেকটা পেশেন্ট এ স্যুট না করে বিটা স্যুট করেছে। তো আমাদের এটা ট্রায়াল অ্যান্ড এরর। আমরা পেশেন্টকে বলতে পারি কিছুটা সাইন আছে, যেমন যদি মাথা ব্যথা করে, হেডেক করে, চোখে একটু ঝাপসা দেখো, বা পায়ে ব্যথা করে, মানে পায়ের কাফ মাসলগুলি যদি হঠাৎ করে ব্যথা করে, পেটে হঠাৎ ব্যথা করে,
তো এগুলো যদি সিমটমস থাকে তো আমরা পেশেন্টকে তখনই বলি যে তুমি দেন অ্যান্ড দেন সেটা বন্ধ করে দাও ওষুধটা, এবং পরবর্তী সময় এসে ডাক্তারের সঙ্গে সলা পরামর্শ করে এই বিষয়ে। তো এটা নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। আমাদের এটা আমি যেটা বললাম কাকে কি স্যুট করবে, বাজারে অনেক রকম প্রিপারেশন আছে, সেটা একবার ব্যবহার করার পরেই বোঝা যাবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটা প্রশ্ন রেখে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আপনার কাছে জানতে চাইবো যে মহিলাদের ক্ষেত্রে যে কোন কোন ক্যান্সারের ঝুঁকি বা প্রবণতা বেশি থাকে এবং তার কি কি সিমটমস রয়েছে যার মাধ্যমে সে নিজে বুঝতে পারবে, চিকিৎসকের কাছে আসবেন। আমাদের দেশে যদি মহিলাদের মধ্যে ক্যান্সারের রেটটা দেখি, সবচাইতে বেশি কিন্তু ক্যান্সার সার্ভিক্স মানে জরায়ুর মুখের যে ক্যান্সারটা, এটা সবচাইতে বেশি। এটার মেইন কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা কিন্তু নেচার থেকেও আসতে পারে, অথবা যে সহবাসের সময় স্বামীর থেকেও আসতে পারে। তো এটা একটা। আরেকটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এই দুটো হচ্ছে খুব কমন ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে আমাদের দেশে। তো এটার থেকে বাঁচার উপায় আছে। এখন ক্যান্সার সার্ভিক্স জরায়ুর মুখের ক্যান্সার হলে কি সিমটমস হতে পারে? জরায়ুর মুখে ক্যান্সার হলে পেশেন্ট বলবে যে পিরিয়ডের হয়েছে, কিন্তু পিরিয়ডের মধ্যে হঠাৎ করে মাঝখানে একটা সময়ের মধ্যে হঠাৎ ব্লিডিং 1-2 দিন দেখেছে, অথবা দুর্গন্ধ বেরোচ্ছে, সাদা স্রাব বেশি হচ্ছে, তো বা কোনো হঠাৎ কোথাও যাচ্ছে, কোনো প্রোগ্রামে যাচ্ছে, হঠাৎ ওর 1-2 ফোঁটা ব্লিডিং হয়ে হঠাৎ করে ব্লিডিং হয়। হ্যাঁ, তো এইগুলো। আর পোস্ট মেনোপজাল মানে মেনোপজ হয়ে গেছে, তারপরে যদি হঠাৎ ব্লিডিং হয়, ঘরে না বসে অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত এবং পরীক্ষা করা উচিত। এগুলো কিন্তু সিমটমস ক্যান্সার সার্ভিক্সে। আরেকটা বলছিলাম, ব্রেস্ট ক্যান্সার মহিলাদের মধ্যে খুব কমন আমাদের দেশে। তো ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচার উপায় আমাদের নিজেদের হাতেই আছে, যেটাকে আমরা বলি পেশেন্টকে এডুকেট করি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা কি? সাধারণত মহিলাদের আমরা বলি, যখন আপনারা স্নান করতে যান বাথরুমে মিররের সামনে, আয়নার সামনে দাঁড়িয়ে একটা হাত মাথার উপর দিয়ে আরেকটা হাত দিয়ে অপোজিট ব্রেস্টকে আপনারা সার্কুলার মোশনে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেভাবে আপনার পালপেট করে দেখবেন যে সেখানে কোনো গুটি, চাকা বা কোনো কিছু হাতে ধরা মাংস, আলাদা পিণ্ড ধরা পড়ছে কিনা। আবার দেখবেন কোনো সময় ব্রেস্টের নিপল থেকে কোনো ডিসচার্জ হচ্ছে কিনা, কোনো কিছু রক্ত বেরোচ্ছে কিনা, অথবা সেখানে স্কিনের যে কালারটা, ব্রেস্টের উপরে যে স্কিনটা, সেটার কোনো পরিবর্তন হয়েছে কিনা কালারের। তো এইসব সিমটমস দেখা দিলে এগুলো ব্রেস্ট ক্যান্সারের সিমটমস। এগুলি সঙ্গে সঙ্গে আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন, কারণ এই যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, সেটা আমাদের রোগ নির্ণয়ের জন্য খুব তাড়াতাড়ি আর্লি স্টেজে ডিজিজটার আমরা ধরতে পারব। সুতরাং সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আমাদের অবশ্যই করতে হবে মহিলাদের, মেয়েদের। তাহলে ওরা ব্রেস্ট ক্যান্সার থেকে যে 5 ইয়ার সার্ভাইভাল রেট, আর্লি ক্যান্সারে ধরা পড়লে 5 ইয়ার সার্ভাইভাল রেটটা অনেক বেশি ভালো হয়। 5 ইয়ার সার্ভাইভাল রেট কথার অর্থ হচ্ছে, যখন কোনো ক্যান্সার ডিটেক্ট হয় আমরা সাধারণত ধরি যে 5 বছর অবধি পেশেন্টটা বাঁচবে, কিন্তু আর্লি ডিটেকশন হলে সেই 5 বছরটা তো বাঁচবে, এরও বেশি বাঁচবে। তো এই যে আর্লি ডিটেকশন, কোয়ালিটি অফ লাইফ ভালো হবে যদি আর্লি স্টেজে ধরা পড়ে। এখন আমাদের দেশে এবং সারা পৃথিবীতে একটি জেনেটিক টেস্ট হয়। আমি যেমন বলেছি যে ক্যান্সার সার্ভিক্স বা জরায়ু মুখের ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে হয়, ব্রেস্ট ক্যান্সার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে জেনেটিক কারণে। মার থেকে মেয়ের মধ্যে আসছে, মেয়ের থেকে আবার ওর মেয়ের মধ্যে যাবে। সুতরাং একটা জেনেটিক ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি BRCA1 জিন অথবা BRCA2 জিন, 85% ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার এই জেনেটিক মিউটেশনের কারণে হয়। এই জেনেটিক BRCA1 জিন শরীরে আছে কিনা না, সেটা কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে ডিটেক্ট করা যায়।
এবং যদি BRCA1 জিনটা ধরা পড়ে, সেই জিনের ধরা পড়লে আমরা পেশেন্টকে বলতে পারি যে ইউ আর অ্যাট হাই রিস্ক, মানে তোমার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি, সুতরাং তুমি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন রেগুলার করবে এবং রেগুলার চিকিৎসকের সঙ্গে পরামর্শ থাকবে যাতে তোমার কোনো মতেই ব্রেস্ট ক্যান্সার না হয়, এবং যদি হয়ও বা আর্লি ডিটেকশন যাতে করা যায়। সুতরাং এগুলোর থেকে আমাদের ব্রেস্ট ক্যান্সার থেকে আমরা মানে কিছুটা মুক্তি পাবো, এবং এই দুটো ক্যান্সারই আমাদের দেশে কমন, এবং আশা করি এতে সবারই উপকার হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আজকের মতো হাল্লাবোলের health.com অনুষ্ঠান এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, দেখতে থাকবেন হাল্লাবোল।